গাইস কয়দিন আগে আমি একটা সিরিজ শুরু করেছিলাম কেমন হতো যদি কোনো এক ডাইমেনশনাল গ্লিচের কারণে গোজু এসে ল্যান্ড করতো কোনোহা ভিলেজে, আর কেমন হতো যদি গোজু হতো নারুতোর মেন্টর। তো এই সিরিজের প্রায় 5টা পর্ব আমরা দিয়ে দিয়েছি, বাকি পর্বগুলোও খুব তাড়াতাড়ি আসবে। তবে এখনো দেখলাম অনেকেই কমেন্ট করতেছে ভাই পার্ট 2 দেন, পার্ট 3 দেন। মানে ভাই 2-3 দিব কি, আমি তো অলরেডি 5 দিয়ে ফেলেছি। এই কমেন্টগুলো দেখেই বুঝতে পারলাম অনেকেই হয়তো পরের পার্টগুলো দেখেনি অথবা খুঁজে পায়নি। এই কারণেই এই ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত রেখে দিয়েছি। তো সবাই লাইক করে ভিডিওটি এনজয় করো। তো স্বাগত জানাই এনিমি আড্ডার আরো একটি এপিসোডে। চিন্তা করে দেখো, একদিন কোনোহা ভিলেজে হুট করে এমন একজন মানুষ হাজির হলো যার চোখ বাঁধা, গায়ে কালো জ্যাকেট আর হাঁটার ধরন দেখে মনে হয় পুরো দুনিয়াটা তার বাবার টাকায় কেনা। হ্যাঁ, আমি কথা বলছি জুজুৎসু কাইসেনের সেই হ্যান্ডসাম গোজু সাতোরুর কথা। ধরো কোনো এক অদ্ভুত ডাইমেনশনাল গ্লিচের চক্করে পড়ে গোজু এসে হাজির সরাসরি কোনোহা ভিলেজে। হঠাৎ করে আকাশ থেকে অদ্ভুত পোশাকের একজনকে পড়তে দেখে থার্ড হুকাগে তো পুরো অবাক। কিন্তু গোজুর অ্যাটিটিউড আর চাল চলন দেখে হুকাগে বুঝে যায় এই লোককে বিরক্ত করা ঠিক হবে না। তখন হুকাগে ভাবে কেমন হবে যদি ভিলেজের সবচেয়ে চঞ্চল আর দুর্বল বাচ্চাটাকে সামলানোর দায়িত্ব এই লোকটাকেই দেওয়া হয়। যেমন বাবা তেমন কাজ। হুকাগে গোজুকে নিয়ে যায় নারুতোর সামনে। নারুতো তখন ইচিরাকু রামেনের দোকানের সামনে বসে চেঁচামেচি করছে। চোখ বাঁধা গোজুকে সামনে দেখে নারুতো 2 আঙ্গুল নাচিয়ে বলে উঠে, হেই তুমি আবার কোন দেশের নতুন পাগল নিনজা? চোখ বেঁধে ঘুরে বেড়াচ্ছ কেন? চশমা কেনার টাকা নেই নাকি? গোজু এবার তার চোখে থাকা কাপড় সরিয়ে নারুতোর দিকে তাকায়। তার 6 আইস দিয়ে এক পলক নারুতোকে দেখেই হাসতে শুরু করে দেয়। তারপর একদম ক্যাজুয়াল গলায় বলে উঠে, আরে বাচ্চা, তোমার পেটের ভেতর দেখছি বিশাল বড় সাইজের এক রাগী শিয়াল বন্দী হয়ে আছে, তাকে ঠিক মতো খেতে দাও না নাকি? নারুতো একদম অবাক হয়ে হাঁ করে বসে আছে। যে গোপন কথা পুরো ভিলেজ লুকিয়ে রাখে, এই অদ্ভুত দেখতে লোকটা এক দেখাতেই সেটা বলে দিল কিভাবে। ঠিক এভাবেই শুরু হলো এনিমি হিস্ট্রির সবচেয়ে ক্রেজি আর ডেঞ্জারাস মাস্টার স্টুডেন্ট জুটির যাত্রা। পরের দিন সকালে প্রশিক্ষণ মাঠে নারুতো এসে হাজির। গোজু হাত পকেটে নিয়ে একদম রিল্যাক্স মুডে দাঁড়িয়েছিল। নারুতো বেশ জুস নিয়ে চিৎকার করে বলে উঠে, শুনো সেন্সি, কাকাশি সেন্সি আমাদের বেল টেস্ট নিয়েছিল, তুমি আবার নতুন কি পরীক্ষা নেবে? গোজু এবার পকেট থেকে একটা রামেনের কুপন বের করে বলে, কঠিন কোনো পরীক্ষা নেই, আগামী 10 মিনিটের মধ্যে এই রামেনের কুপনটা আমার হাত থেকে কেড়ে নিতে পারলেই তুমি পাস। নারুতো তো হেসেই উড়িয়ে দিল, বাস এত সহজ একটা কাজ। কথা শেষ হতেই নারুতো তার ফুল স্পিডে গিয়ে গোজুর দিকে লাফ দেয়, কিন্তু নারুতোর হাত গোজুর একদম কাছে গিয়েও যেন শূন্যে আটকে গেছে। গোজুকে স্পর্শ করাই যাচ্ছে না। নারুতো পরপর 10টা শেডো ক্লোন বানিয়ে চারদিক থেকে একসাথে আক্রমণ করে, কিন্তু কেউই গোজুকে টাচও করতে পারছে না। নারুতো মাটিতে বসে হাঁপাতে থাকে। হঠাৎ চেঁচিয়ে উঠে বলে, এসব কি জাদুটোনা বলো তো, আমি তোমাকে ছুঁতে পারছি না কেন? গোজু এবার তার চশমাটা একটু নামিয়ে বলে, এটাকে বলে ইনফিনিটি। তোমার আর আমার মাঝে অসীম দূরত্ব কাজ করছে, আমাকে চুয়া এত সহজ নয় বাচ্চা। নারুতোর মাথা পুরো হ্যাং হয়ে যায়। যে মানুষটাকে চুয়াই যায় না তার সাথে আবার কিসের যুদ্ধ? গোজু হাসতে হাসতে রামেনের কুপনটা পকেটে রেখে বলে উঠে, আজকের জন্য পরীক্ষা শেষ, চলো এখন গিয়ে রামেন খাই। এবার কিন্তু কাহিনীতে ঢুকছে টিম 7 এর বাকি 2 মেম্বার সাসকে আর সাকুরা। পরের দিন সকালে রামেনের দোকানের সামনে নারুতো, সাসকে আর সাকুরা একসাথে দাঁড়িয়েছিল। এমন সময় একদম কুল স্টাইলে হেঁটে হাজির হয় গোজু সেন্সি। সাকুরা তো চোখ বড় বড় করে গোজুর অদ্ভুত পোশাক আর বাঁধন দেওয়া চোখের দিকে তাকিয়ে ভাবছে, ইনি আবার কেমন নতুন সেন্সি? মুখ তো দেখা যাচ্ছে না, তবে দেখতে কিন্তু বেশ কুল লাগছে। অন্যদিকে সাসকে তো নিজের স্বভাব মতো পকেটে হাত দিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ গিয়ে পড়লো গোজুর দিকে। গোজু একটু ঝুঁকে সাসকের দিকে তাকায়, আর তার সেই বিখ্যাত 6 আইজ হালকা উন্মোচন করে এক পলক সাসকেকে দেখে। গোজুর অসীম ক্ষমতা অনুভব করতে পেরে সাসকের বডি ল্যাঙ্গুয়েজ এক নিমিষে বদলে যায়। মনে মনে সাসকে পুরো রেগে আগুন, এই লোকটার প্রিন্সেস এত স্ট্রং কেন? ওর চোখের ক্ষমতা কেমন যেন অন্যরকম, আমার শারিঙ্গানও কি এর কাছে হার মেনে যাবে? সাসকে এই বিষয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। গোজু সাসকের মনের কথা বুঝতে পেরে সাসকের মাথায় হাত দিয়ে বলে, আরে এত সিরিয়াস হওয়ার কিছু নেই ছোট, চিল করো। ঠিক এমন সময় পিছন থেকে কাকাশি সেন্সি হেঁটে আসে। মুখ ঢাকা কাকাশি আর চোখ ঢাকা গোজো দুজনে যখন মুখোমুখি দাঁড়িয়ে আছে, দৃশ্যটা একদম একটা লেজেন্ডারি মুভমেন্ট তৈরি করে ফেলে। নারুতো পাশে দাঁড়িয়ে কনফিউজড হয়ে মাথায় হাত দিয়ে বলে, আরে ইয়ার কোনো হাতে কি সব মাস্ক পরা লুকোই সেন্সি হয় নাকি? আর সত্যি বলতে দুজনের মধ্যে কার স্টাইল যে বেশি কুল তা বুঝাই অসম্ভব। কাকাশি গোজুর দিকে তাকিয়ে বলে, তোমার ক্ষমতা কিন্তু বেশ চমৎকার। এটা শুনে গোজু বলে, ধন্যবাদ কাকাশি। টিম 7 আর গোজু সহ কাকাশি রওনা হয়েছে তাদের প্রথম সিরিয়াস মিশন ল্যান্ড অফ ওয়েবস এর উদ্দেশ্যে। পথে হাঁটতে হাঁটতে নারুতো আর সাসকে তো নিজেদের মধ্যে ঝগড়া করেই চলেছে, কিন্তু মূল ঝামেলা বাদে যখন কুয়াশার ভেতর থেকে হঠাৎ প্রকাণ্ড এক সোর্ড বাতাসে ভেসে এসে একটা গাছে আটকে যায়, আর সেই সোর্ডের উপর এসে দাঁড়ায় ডেমন অফ দ্য হিডেন মিস জাবুজা মোমোচি। কুয়াশা এত ঘন হয়ে উঠে যে চোখের সামনে হাত বাড়িয়েও কিছু দেখা যাচ্ছে না। জাবুজা তার ঠান্ডা গলায় বলে
বলে উঠে, একদল বাচ্চা আর সাথে দুজন চশমা পরা সেন্সি আমার রাস্তায়, ভুল জায়গায় চলে এসেছো তোমরা। নারুতো আর সাসকে সঙ্গে সঙ্গে পজিশন নিয়ে নেয়। কাকাশিও নিজের শারিঙ্গান বের করতে যাচ্ছিল, কিন্তু গোজো হাত বাড়িয়ে সবাইকে থামিয়ে দেয়। গোজো একদম কুল স্টাইলে নিজের জ্যাকেটের পকেটে হাত রেখে সামনে এগিয়ে যায়। কুয়াশার ভেতরে হাঁটতে হাঁটতে গোজো বলে, আরে ভাই এত রাগ করার কি আছে, কুয়াশা বাড়িয়ে ড্রামা না করে সোজা কথা বলো না। জাবুজা রেগে গিয়ে এক নিমিষে গোজুর পিছনে উপস্থিত হয়ে তার সেই বিশাল সোট দিয়ে সজোরে কোপ বসিয়ে দেয়। নারুতো চিৎকার করে উঠে বলে, সেন্সি পালিয়ে যান। কিন্তু যা ঘটলো তা দেখে জাবুজা সহ সবাই অবাক হয়ে যায়। জাবুজার সেই প্রকাণ্ড সোট গোজুর ঘাড়ে লাগা ঠিক 1 ইঞ্চি দূরে গিয়ে শূন্যে থেমে গেছে। সোট আর গোজুর শরীরের মাঝে অদ্ভুত এক অদৃশ্য দেয়াল কাজ করছে। জাবুজা গায়ে সমস্ত শক্তি দিয়েও সোটটা এক চুলো সামনে সরাতে পারছে না। গোজু এখন তার গাড় ঘুরিয়ে হেসে বলে, কি হলো ডেমন সাহেব, তোমার সোট কি এত ভারী যে আর টানতে পারছো না, নাকি আমার আর তোমার মাঝের অসীম দূরত্ব পার করার ক্ষমতা তোমার নেই? জাবুজা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না, যে লোকটা অস্ত্র ছাড়াই তার আক্রমণ থামিয়ে দিয়েছে সে আবার কোন লেভেলের দানব। পাশে দাঁড়িয়ে কাকাশি শারিঙ্গান দিয়ে পুরো ঘটনাটা দেখে মনে মনে ভাবছে, কোনো জুৎসু বা শিনোবি টেকনিক ছাড়াই ও এভাবে আক্রমণ আটকে দিল, এই লোকটা সত্যি কোনো সীমা নেই। আর নারুতো লাফিয়ে উঠে বলে, হেই গোজু সেন্সি, আপনি তো পুরো হিরোর মতো অ্যাকশন দেখাচ্ছেন। কিন্তু ঠিক তখনই কুয়াশা চিরে ভেসে এলো এক ঝাঁক বরফের সুই। জাবুজাকে বাঁচাতে মাঠে নেমে পড়লো তার বিশ্বস্ত সঙ্গী হাকু। হাকু নিমিষের মধ্যে তার তৈরি হাজারো বরফের আয়না দিয়ে পুরো টিম 7 কে ঘিরে ফেলে। বরফের আয়নার একদিক থেকে অন্যদিকে আলোর গতিতে ছুটে বরফের সুই ছড়াতে শুরু করে হাকু। নারুতো আর সাসকে তো কুল কিনারা না পেয়ে কোনো মতে আত্মরক্ষা করার চেষ্টা করছে। সাসকে তার শেডু থেকে বের হয়ে চিৎকার করে বলে, নারুতো ও আলোর গতিতে এক আয়না থেকে অন্য আয়নায় যাচ্ছে, একে ট্র্যাক করা প্রায় অসম্ভব। ঠিক এমন সময় হাকু বরফের আয়না থেকে বের হয়ে সরাসরি গোজুর দিকে একসাথে শতাধিক বরফের সুই ছুঁড়ে মারে। গোজু কিন্তু একদম নড়ল না, সে নিজের মাস্কটা একটু উপরের দিকে তুলে একদম স্বাভাবিক গলায় বলে, স্পিড মন্দ নয় বাচ্চা, তবে আমার সামনে এই খেলনাগুলো একটু বেশি অকার্যকর। হাকুর চূড়া একটা সুইও গোজুকে স্পর্শ করতে পারে না। সবগুলো বরফের সুই তার শরীরের কাছে এসে শূন্যে বেশে হঠাৎ দুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে শুরু করে। এরপর গোজু তার হাতের দুটো আঙ্গুল ক্রস করে বলে, তোমাদের এই বরফের খেলা দেখে ভালোই লাগলো, কিন্তু এবার আসল খেলাটা দেখো। গোজু তার ডান হাত তুলে সামান্য আঙ্গুল বাঁকা করতেই চারপাশের বরফের সমস্ত আয়নায় ফাটল ধরে বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যেতে লাগে। হাকু কিছু বুঝে ওঠার আগেই বাতাসের এক তীব্র ধাক্কায় মাটিতে গিয়ে পড়ে। জাবুজা আর হাকু দুজনেই পুরো অবাক হয়ে যায়। কোনো জুৎসু বা সিল তৈরি না করেই শুধু আঙ্গুলের এক ইশারায় হাকুর তৈরি সবচেয়ে শক্তিশালী টেকনিক গুড়িয়ে দিল গোজু। নারুতো তো লাফাতে লাফাতে চিৎকার শুরু করে দেয়, সেন্সি তুমি সবার সেরা, আমাকেও এই ম্যাজিক শেখাও। গোজু পকেটে হাত দিয়ে হেসে বলে, ধৈর্য ধরো নারুতো, আসল খেলা তো কেবল শুরু হলো। তোমাদের কি মনে হয় জাবুজা আর হাকু কি পারবে এই মহাশক্তিশালী গোজুর হাত থেকে বেঁচে ফিরতে? দেখতে হলে পরের পর্বের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে পার্ট 6।